নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। নির্বাচন আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন তার দিনক্ষণ ঘোষণা করে দেবে। আর নির্বাচন যত এগিয়ে আসছে তত প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে, সেটা কংগ্রেস বলুন, সেটা বিজেপি বলুন। প্রত্যেকটা দলেই এবার দেখা যাচ্ছে যে প্রার্থীর দাবিদারের সংখ্যাটা বেড়েছে। শাসক দল বিজেপি তো ঠিকই আছে, কিন্তু কংগ্রেসও আমরা দেখেছি যে প্রায় প্রতিটা বিধানসভা সমষ্টিতে একেবারে ন্যূনতম হলেও 5 থেকে 7 জন প্রার্থীরা রয়েছে। কারণ কংগ্রেসের দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তার গ্রাফটা অল্প হলেও উপর দিকে উঠতে শুরু হয়েছে। তা হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে যেদিন গৌরব গগৈকে নিখিল ভারত কংগ্রেস কমিটি নিযুক্তি দিয়েছিল। যাই হোক, আজকে আমার এই মতামত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখলেই চিনবেন, তিনি হলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা সুলতানা মজুমদার। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আসলে অনুষ্ঠান শুরু করার আগে নবীনা সুলতানা মজুমদারকে একটু পরিচয়টা করে দিতে চাইছি। তার প্রথম রাজনৈতিক পরিচয়টা করাবো, তারপর তার একটা বিশাল একটা পারিবারিক পরিচয় রয়েছে, যা বরাক উপত্যকার একটা লিগেসি। নবীনা সুলতানা মজুমদার তিনি তার রাজনীতিটা শুরু করেছিলেন AIUDF থেকে, তবে ওই দলে তিনি বেশি দিন থাকেননি। 2023 সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন এবং কংগ্রেসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ তিনি যখন ইউডিএফে ছিলেন, অর্থাৎ বদরুদ্দিন আজমলের দলে যখন ছিলেন, তখনও সেখানে তিনি ইউডিএফ এর যে মহিলা ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টের সাধারণ সম্পাদিকা রয়েছে। অর্থাৎ তার একটা সাংগঠনিক যে কাজকর্মের অভিজ্ঞতা দেখেই কংগ্রেসও তাকে সেই সম্মান দিয়েছে। তবে নবীনা সুলতানা মজুমদারের যে আসল যে পরিচয়টা একটা গর্বের পরিচয়। আপনারা সবাই জানেন, এক ডাকে এক নামে বরাক উপত্যকার একটা সময় এক তাবড় কংগ্রেসি নেতা ছিলেন, যিনি প্রায় 3 বার অসম মন্ত্রিসভার সদস্য ছিলেন। এক কথায় সে সময় কংগ্রেসের যে তাবড় নেতারা ছিলেন গোটা আসামে, তার মধ্যে অন্যতম একজন ছিলেন, তিনি হলেন আলতাফ হোসেন মজুমদার। আর সেই আলতাফ হোসেন মজুমদার হলেন নবীনা সুলতানা মজুমদারের দাদু। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যদিও তিনি ইউডিএফ এর রাজনীতি শুরু করলেও কিন্তু তার লিগেসিটা এত শক্ত লিগেসি, যেটা কংগ্রেসের শক্ত লিগেসি, যেখানে আলতাফ হোসেন মজুমদারের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যদি বলতে হয় যে রাজনৈতিক পরিবারের একটা শক্ত পরিবার থেকে উঠে আসা নবীনা সুলতানা মজুমদার। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবারে সরাসরি চলে যাচ্ছি নবীনা সুলতানা মজুমদারের কাছে, তার কাছ থেকে জানবো বিভিন্ন বিষয়। দিদি, আপনাকে স্বাগত জানিয়েছি আবার। আমি দর্শককে এইমাত্র পরিচয় করে দিয়েছি যে নবীনা সুলতানা মজুমদার আসলে এমন একটা পরিবার থেকে পরিচয় বহন রয়েছে, যা এক নাম এক ডাকে সবাইকে চিনেন। একটা সময় আলতাফ হোসেন মজুমদার সাহেব আসামের যে কংগ্রেসের রাজনীতি ছিল, সে সময় একজন খুব শক্তিশালী নেতা ছিলেন, সেটা আপনি জানেন, সেটা বরাকবাসীর মানুষ জানে। তো যেহেতু আপনি ওই পরিবারের সঙ্গে টাচ রয়েছে, আলতাফ হোসেনের ব্লাড আপনার শরীরে প্রবাহিত হচ্ছে, সেই জায়গায় আপনার রাজনীতিটা ইউডিএফ থেকে কেন শুরু করেছিলেন? আমি রাজনীতি করব বলে কখনো ভাবিনি। ছিলাম আমি সিম্পল, আমি আমার এনজিও, আমার বিজনেস নিয়ে ব্যস্ত। তখন একজন লোক আমার পরিচিত, উনি আমাকে বললেন যে তোমাদের মতো মানুষ, তোমাদের
যখন লিগেসি আছে, তোমরা মহিলা হয়ে অ্যাটলিস্ট রাজনীতিতে আসো, তো তোমাদেরকে দেখে Sure. আরো অন্যরা প্রভাব পাবে। তখন আমি ভাবলাম, উনি যে বলেছিলেন, উনি এআইডিএফ এ ছিলেন তখন উনি, তারপরে তখন আমি বললাম এআইডিএফ এ যাব, মানে তখন চিন্তা করছি, আমি বলছি না আমাকে টাইম দিন আপনি। হুম। তো তখন বললেন তোমার ইচ্ছা, তুমি কংগ্রেসেও জয়েন, তখন অ্যালায়েন্সের ইয়ে ছিল আমাদের, এআইডিএফ আর ইয়ে। তখন আমার এমন টাইম হয়েছে যে আমার এআইডিএফ এ থাকলেও আমার কিন্তু মেন্টালিটি কংগ্রেসেরই ছিল, কারণ অ্যালায়েন্স তো কখনো আমার এগেইনস্টে কথা বলতে হয়নি কংগ্রেসে। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট, এটা আমার বিশাল প্লাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা। অ্যাটলিস্ট আমি কখনো, আর যখন ছেড়েছেন তখন অ্যালায়েন্সও শেষ হয়ে গেছে, মানে আমার কখনো কংগ্রেসের এগেইনস্টে কিছু বলতে হয়নি। এটা আমার সৌভাগ্য বলতে পারেন, যে কেউ আমার ক্লিপিং দেখাতে পারবে না যে কংগ্রেসের এগেইনস্টে গালাগালি করেছি। এটা বিরাট কথা। হ্যাঁ, তো তখন আমার হাজবেন্ডকে উনি অ্যাপ্রোচ করলেন, হাজবেন্ডও বললে ও তো পলিটিক্সে যাবে, ওর ইচ্ছা, আমি তো কখনো ওকে বারণ করি না। তো ভাবলাম ঠিক আছে। তো যখন দেখলাম কংগ্রেসে যদি জয়েন করি, তখন আমি কার সাথে পরিচিত না, তো ভাবলাম যেখানে কেউ কে জেনে কোনো জায়গায় ঢুকাটা ভালো, নিজের রাজনীতিতে নিজের পরিচয়টা গড়ে তুলবো। তো ভাবলাম এআইডিএফ এ ঢুকলাম। আমি সৌভাগ্য বলতে পারেন আমার, আমি এআইডিএফ এ জয়েন করার 1 মাস পরেই আমাদের বিটিএডি নির্বাচন ছিল 2020। ওটা ডিসেম্বরে ছিল। তো ওখানে বেঙ্গলি মানে স্পিচ দেওয়ার লোক লাগে। তো আমাকে আমার দল থেকে বলা হলো যে তুমি বিটিএডি তে যেতে পারবে বেঙ্গলি ইয়ের জন্য। আমরা হ্যাঁ, যে কোনো জিনিস করতে তো ভালো, নতুন জায়গা দেখবো, প্লাস নিজেকে আপগ্রেড করব পলিটিক্যাল ফিল্ডে, যখন এত তাড়াতাড়ি চান্স পেয়েছি। তো বিটিএডি তে গেছি, তখন অ্যালায়েন্স ছিল, সেম বিটিএডি ইলেকশনে এআইডিএফ আর কংগ্রেসের অ্যালায়েন্স ছিল তখনও। তো এইখানে ভালো করেই ক্যাম্পেইনিং করলাম অনেকজনে, বরপেটাও ছিল, ধুবড়ি ছিল, কোকরাঝার ছিল, সব জায়গায় আমি ক্যাম্পেইন করেছি। তো ওইখানে একটা আমার ভালো রেসপন্স ছিল সবার দিক থেকে। হ্যাঁ, তো এজ এ, আর বিটিএডি সাইডে বেশি বেঙ্গলি ইয়ে থাকে, আর আমি জানি না কেন ওরা অনেক বরাকবেলি লোক শুনলে ওরা সম্মানটা অনেক বেশি দেয়। না, বরাকের সঙ্গে বড়োল্যান্ডের একটা ভালো সম্পর্ক, সেটা আপনিও জানেন যে ইউনিভার্সিটির আন্দোলনে সবকিছু সমর্থন পেয়েছি। তো তাই ওইখানে গিয়ে এটা তো ইয়ে হলো। তারপরে যতই বলেন আপনি এআইডিএফ একটা, মানে আমি জানি না, আমি ওখানে মানে নিজেকে ইয়ে করতে পারছি না, আমি যেরকম মেন্টালিটি সেখানে আমার ইয়ে হচ্ছে না আর কি। তারপরে ওখানে আছি ঠিক আছে, তারপরে আমার কংগ্রেসের অনেকজন 1 বছর হওয়ার পরে কংগ্রেস জয়েন করার 1.5 বছর আগে থেকে আমাকে কংগ্রেসের লোকরাই, পিসিসি বলেন, ডিস্ট্রিক্ট বলেন, কংগ্রেসের লোকরা আমাকে অ্যাপ্রোচ করেছে। আমরা দেখেছি আপনি খুব কম সময়ের মধ্যে ইউডিএফ এ যখন ছিলেন, খুব কম সময়ের মধ্যে রাজনৈতিক ফোকাসে এসে গেছে। তো ওটার জন্য কংগ্রেসের লোকরাই আমাকে অ্যাপ্রোচ করেছে যে আপনি কংগ্রেসে আসেন, কেন এআইডিএফ করছেন। আর আমারও তখন আমি বলছি না না, অনেক 1 ইয়ার 1.5 বছর লাগিয়ে দিয়েছে এই ডিসিশনটা নিতে, যে যাব না। কারণ একটা দলে থেকে কথা শুনতে হয় যে খালি দল চেঞ্জ করতে থাকে। তো ওই মেন্টালিটির আমি মানুষ না, কিন্তু মেবি কংগ্রেসকে ভালোবাসি, কারণ আমার পুরো এনভায়রনমেন্টটা কংগ্রেসের, আমার ঘরও কংগ্রেসের। আমি এআইডিএফ জয়েন করার পরে আমার বাবা কিন্তু খুশি ছিলেন না, না থাকারই কথা। তিনি একজন বড়, উনি পিডব্লিউডি শীর্ষপদস্থ একজন আমলা ছিলেন। হ্যাঁ, উনি পিডব্লিউডি রোডসে ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার্ড হয়েছেন। হ্যাঁ, তো ওনার যদিও উনি গভর্নমেন্ট চাকরি করতেন, কিন্তু মন থেকে তো উনি কংগ্রেসকে সাপোর্ট করতেন। আর আমার ফ্যামিলি পুরো ব্যাকগ্রাউন্ডটাই আমাদের কংগ্রেস। তো তারপরে আমাকে তমালদা যখন প্রেসিডেন্ট হলেন শিলচর কংগ্রেসে, উনি আমাকে তো যেখানে পান, নবীনা তোমার আসতে হবে। আমার হাজবেন্ডকে বললেন আচ্ছা ঠিক আছে, একবার এসে আমার সাথে বসে 1 কাপ চা খেয়ে যেও, কথা বলো, কংগ্রেসে আসার মানে ভাবো। আচ্ছা ঠিক আছে, এমনি আমার সাথে ডিসকাস করো এসে। তো উনিও বললেন, তারপরে পিসিসির অনেকজন বললেন আমাকে। এরপরে চিন্তা করলাম ঠিক আছে, দেখি যাই একটা বড় দলে যাই, মানে ইয়ে না, তাও আমার হলো আমি তো একটা পজিশনে আছি। কংগ্রেসে যাওয়ার পরে আমি এই পজিশন পাবো না, বড় প্রশ্নই থেকে যায়। তো তখন যিনি আমাকে ওই টাইমে অ্যাপ্রোচ করেছিলেন, উনি ডাইরেক্ট আমাকে
আমাদের স্টেট প্রেসিডেন্ট মহিলা কংগ্রেসে মীরাবর ঠাকুরের সাথে যোগাযোগ। মীরাবর ঠাকুর আমাকে ফোন করেছে যে আপনার কথা শুনিছো মই, তো কি ভাবিছে আপনি? তো আমি বললাম আই ক্যান কাম, বাট আমার কিন্তু এজ এ মেম্বার হয়ে আমি থাকবো না। আপনারা যদি কোনো একটা আমি পোর্টফোলিও দিন, তখন আমি চিন্তা করব। তখন উনি আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন যে আপনি যেদিন এআইডিএফ ছাড়বেন ওই দিনই আপনাকে আমরা সম্মানে পোস্ট দিয়ে আনবো, এই আশা। আচ্ছা দিদি, একটা বিষয় আমি জানি আপনার পারিবারিক লেগেসি, আমি নয় গোটা বরাকবেলি মানুষ জানে, কারণ আপনার বাবা ছিলেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ইভেন রিটায়ার্ড হওয়ার পরে আমার বাবা আপনার এই যে এখন ইস্ট ওয়েস্ট করিডোর চলছে ওইখানে টিম লিডার ছিলেন একটা কোম্পানিতে। একটা বিরাট পরিচয় রয়েছে। কিন্তু একটা জিনিস ভাবতেও কিছুটা অবাক লাগে যে সাধারণত একটা কথা থাকে যে মুসলিম পরিবারের মহিলারা সাধারণত ঘরের ভিতরে থাকে, পড়াশোনা সব দিকে এগিয়ে রয়েছে। অনেক মুসলিম মহিলারা আইএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রচুর রয়েছে, কিন্তু তারপরও তারা নিজেদেরকে একটু আড়ালে রাখার চেষ্টা করে। রাজনীতি তো দূরের কথা। এই ক্ষেত্রে আপনি কিভাবে, মানে কি ইয়েতে নিয়ে যে রাজনীতিতে চলে এলেন এবং দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে নবীনা সুলতানা মজুমদার রাজনীতির প্ল্যাটফর্মে একটা ফোকাস নাম হয়ে গেছে। এই যে একটা যে দুটো জায়গা রয়েছে, যে দেখা যায় একটা পর্দার আড়ালে সাধারণত মুসলিম মহিলারা একদম ফ্রন্টলাইন রাজনীতিতে খুবই কমে আসে। আমার তো মনে হয় না বরাকে দু একজন ছাড়া আমার দেখা মতো নেই, বা আপনি যেভাবে ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়ে আসছেন সেটা আমার মনে হয় না বরাকে আমি থাকতে পারেন, আমি হয়তো জানি না, সেটা হতে পারে। সেই জায়গাটার চিন্তা ভাবনা কি? মেবি আমি বলতে পারি যে এটা আমার আপব্রিঙ্গিং, আমার বাবা মা ওরকম বড় করেছেন। আমরা অর্থোডক্স টাইপের বড় হয়নি, মডারেট আমাদের এনভায়রনমেন্টটা থাকতো। বাবা সবসময় ফ্রেন্ডলি নেচার ছিল, বাবা যে কোনো জিনিস আমাদের সাথে ওপেনলি ডিসকাস করতেন। তো ওই যে একটা এনভায়রনমেন্ট পেয়েছি আমরা ওইরকম যে মুসলিম আমাদের ফ্যামিলিতে এরকম আমি কখনো পাইনি। ইভেন আমার গ্র্যান্ডমাদার মানে আমার দাদি টাদি যারাই, আমরা এত বাইন্ডিংসে কেউ থাকিনি। আমরা সবসময় ওপেন থাকতাম, মানে আমরা সোসাইটির সাথে যেরকম চলছে ওইরকম সবাইকে নিয়ে আমরা চলতাম। কারণ আমি তো আপনাকে বলবো যে আমি যখন বড় হয়েছি আমার ঘরে হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, আমরা জানি না। হ্যাঁ, এরকম আমাদের এইরকম মানে আপব্রিঙ্গিং হয়েছে যে আমি সবসময় দেখতাম বাবা আমাদের মানে ড্রয়িং রুম যেটা আমাদের, ওখানের মধ্যে গীতাও থাকতো, বাইবেলও থাকতো, আপনার কোরআনও থাকতো একসাথে। সেখানে আর কোনো মানে আর কিছু বলারই নেই। আমার বাবা যেরকম নলেজ গীতা নিয়ে, বাইবেল নিয়ে, আমার মনে হয় না এরকম কোনো কেউ মানে ইয়ে করতে পারবে। তারপর তো কিছু বলারই থাকে না। তো ওই ফ্যামিলির যখন আমি, তো আপনি ভাবেন আমরা তো এই কালচার নিয়ে বড় হইনি। হ্যাঁ, নো ডাউট মুসলিম আমি আমার নিজেকে গর্ব ফিল করি, আর নিজের ধর্মকে নিজে মানতেই হবে। কিন্তু এইরকম না যে এটার জন্য আমরা বেঁকে থাকবো। আমাদেরকে সবসময় শেখানো হয়েছে ফ্রন্টে যাও। না, আপনি যে কথাটা এখন শোনালেন তারপর আর কিছু বলার নেই, যে একটা ঘরে, সেটা যে কোনো ধর্মীয় হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম, একটা মুসলিম ঘরে গীতা, বাইবেল, কুরআন তিনটা একসঙ্গে রাখা রয়েছে, সেখানে প্রশ্ন উঠতে পারে না যে এই মাপকাঠিটা কি। খুব ভালো লেগেছে সেটা শুনে। তো ওই জিনিসটা নিয়ে আমিও আমার ছেলে আমার একজনই ছেলে, ওকেও সেম আপব্রিঙ্গিংটা দিচ্ছি। আমি পূজার টাইমে আমরা পূজা সেলিব্রেট করি, যাই আমরা পূজা মণ্ডপে। ক্রিসমাসে আমি 24 তারিখ রাত্রে, মানে 25 তারিখ যেদিন হবে ওদিন রাত্রে আমি আর আমার হাজবেন্ড দরজার সামনে আমরা যে কোনো জিনিস আমার বাচ্চার গিফট রাখতাম। এখন তো বুঝে নে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ও ভাবতো যখন গিফটটা পেতো ও ভাবতো তো সান্টা ক্লজ দিয়ে গেছে, এসে আমাদেরকে খুশি হয়ে দেখাতো, দেখো আমাকে সান্টা ক্লজ গিফট দিয়েছে। আমাদের তো যেটা পর্ব থাকে এটা তো ও শিখছেই। তো এই কালচারে এইটা প্রথম শিখতে হবে। এই সবটাই মিলে আমার ছেলে এরকমই, আমাদের মতোই আমার ছেলেকে আমরা
এন্ড থ্যাংক গড আমার হাজবেন্ডেরও মেন্টালিটি, উনার ফ্যামিলিও আমাদের মতো, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। আমরা নবীনা মজুমদারের কাছ থেকে দুটো কথা শুনলাম, যে আমরা জানি যে মুসলিম মহিলারা এভাবে রাজনীতির মঞ্চে একেবারে প্রথম সারিতে আসাটা খুব কম দেখা যায়, তার মধ্যে নবীনা মজুমদার। কিন্তু আসার কারণটা তিনি যেটা বলেছেন, তারপর আর কোনো প্রশ্নই থাকতে পারে না। যার ঘরে বাইবেল, কোরআন, গীতা যেখানে থাকে, সেখানে আর ধর্ম, জাত পাতের কোনো প্রশ্নই উঠে না। একটা অসাম্প্রদায়িক মনোভাব, মানুষের জন্য কাজ করার যে মনোভাব, সেটাই তাদের প্রমাণ হয়। তাহলে এবারে নিচ্ছি সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা দিদি, তুমি কংগ্রেসে 2023 সালে জয়েন করেছো। আমরা এই কয়েক বছরের মধ্যে দেখেছি যে কংগ্রেসে এসেও নবীনা মজুমদার একটা নাম হয়ে গেছে, সবাই চিনে নিয়েছে। আপনি এবার ইচ্ছা প্রকাশ করছেন যে রাজনীতির ময়দানে এসে যে বিধায়ক হওয়া যায় কিনা। তাও আবার যে আসনটা আপনি বেছেছেন, সে ভেরি টাফ, অত্যন্ত কঠিন একটা জায়গার মধ্যে আপনি বেছেছেন। আমার প্রথম প্রশ্ন, 2023 সালে কংগ্রেসে জয়েন করার পর মাত্র 2-2.5 বছরের মধ্যে একেবারে সরাসরি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে যাওয়ার কি ইন্টারেস্ট আপনার, কেমন করে এলো? এটা বলতে পারেন লিগেসি, ব্লাডের মধ্যে। তারপর সিনিয়র, আমি তো এবার চিন্তা করছিলাম যে করব না, তো নামটা কিন্তু হঠাৎ এসেছে। হ্যাঁ, প্রথম কোনো চর্চাতে আমরা হঠাৎ যেদিন শুনলাম যে রাজীব ভবনে ইয়েতে এই লক্ষ্মীপুরের জন্য নবীনা সুলতান মজুমদার তার নমিনেশন ফাইল করেছে। তো এটা বলতে পারেন একটা তো চিন্তাধারা ছিল, কারণ আমার বিয়ে যখন হয়েছে আমার কুঞ্জাবস্তি পয়লাপুরে হয়েছে। আপনার তো এমনিতে আপনি সোনাই বিধানসভা, আপনার বাবা? না, আমাদের শিলচর। হ্যাঁ হ্যাঁ শিলচর। আর বিয়ে হয়েছে আমার লক্ষ্মীপুর বিধানসভা। লক্ষ্মীপুরে। তো যখন আমার বিয়ে হয়েছে তখন ওদের বাড়ি ছিল পয়লাপুর কুঞ্জাবস্তি। হ্যাঁ, তো এটলিস্ট বিয়ের পরেও আমি ওই লোকালিটি দেখেছি, সবার সাথেও। আমার শ্বশুর ছিলেন সেরিকালচারের ম্যানেজার, তো ওনারও দেখলাম সবার সাথে মানে সোসাইটিতে একটা মানে সম্পর্ক আছে। তারপরে আমার হাজবেন্ড তো ওখানে স্কুলিং, ওখানে কলেজে পড়েছেন, তার মানে ওখানে একটা ভালো ওইখানেও একটা ভালো পরিচয় আছে। আর মেইন যেটা শ্বশুর বাড়ি আমার বাসকান্দি ছিল, এটা জাস্ট ডিলিমিটেশনে সরে গেছে সোনাইতে। বাট আমাদের ওখানে এখনো আছে লক্ষ্মীপুর সাইডে। আর পরিচিত বাবা ছিলেন, যেহেতু পিডব্লিউ রোডস এরিয়ে, জয়পুর ব্রিজ বাবার হাতে বানানো, আরসিসি ব্রিজ যেটা ওনার সময় হয়েছে, তো ওনারও বিশাল ওখানে সবাই জানে বাবার পরিচয় আছে। আমিও যখন গেলাম আমার শ্বশুরবাড়ির সাইডে আমারও পরিচয় একটা আছে। সবাই তো মানে আমাকে অনেকজন বলেছে তুমি সোনাই থেকে চেষ্টা করো, যেহেতু আমি বললাম সবাই যদি খালি মানে অ্যাটলিস্ট কংগ্রেস একটা দল যেখানে না হিন্দু না মুসলিম, না সেকুলার দল, তো আমি কেন চেষ্টা করব না অন্য কোনো কনস্টিটিউয়েন্সি থেকে। সেই মনোভাব নিয়ে আমি লক্ষ্মীপুরটা বাছাই করেছি। এটা বাছাই করার আগেও আমাকে অনেক এখান থেকে সিনিয়র কংগ্রেসরাও আমাকে বলেছেন যে নবীনা একবার ট্রাই করো ওখানে, কারণ আমাদের দরকার একটা চেহারা মানে লক্ষ্মীপুরের জন্য। তো ওদের কথাও শুনলাম, ওদের কথা শুনেও তো ডিসাইড করবো না, আমার ঘরে হাজবেন্ড আছেন তো ওনাকে জিজ্ঞেস করলাম, যখন উনি বলছেন দেখো অন্য সব বিধানসভা থেকে এইখানে তোমাকে আমি 100% দিতে পারবো, কারণ আমি ছোটবেলা যে জায়গায় বড় হয়েছি ওখানে আমার একটা ইয়ে আছে,
সার্কেল আছে যেখানে স্বাভাবিক, তোমাকে যেখানে গার্জিয়ানের সাপোর্টটা বেশি পাওয়া যাবে সেখানেই কাজ করতে সুবিধা হবে। সুবিধা। তো উনি বলছেন ওখানে তুমি আমার 100%, আমার ফ্রেন্ড সার্কেল এখনো ওখানে আছে, হুম। আমার যারা পরিচিত কাকারা সবাই এখানে আছে, ও, তো তোমাকে তো আমিও হেল্প কর, তোমার তো কংগ্রেস তো আছেই দল, হুম হুম হুম। প্লাস Plus- আমার পুরো সাপোর্টটাই পাবে তো, সেটা যেটা আপনার জন্য প্রচন্ড প্রচন্ড সুবিধাজনক সুবিধা। জায়গা। তারপরে তো মাঠে নেমে গেলাম। লক্ষ্মী। আচ্ছা দিদি, একটা সবচেয়ে যে বড় ইন্টারেস্টিং ব্যাপার, আপনি লক্ষ্মীপুরে যে নমিনেশনটা দিয়েছি, দলের কাছে দিয়েছে, আজকের দিনে যদি দেখি আমরা, আপনি যার বিরুদ্ধে খেলতে যাবেন, হুম। আজকে বরাক উপত্যকার সব থেকে বড় প্রভাবশালী একজন নেতা কৌশিক রায়। লোকের কথা যে কৌশিক রায়ের কথা ছাড়া বরাকের একটা পাতাও তাও নড়ে না। হেলডোল করে না। সেই শক্ত চ্যালেঞ্জটাকে কিভাবে আপনি প্রত্যাহ্বান দিতে পারবেন, একটা তো আমার তাও একজন মহিলা হয়ে? একটা তো হলো আমার নিষ্ঠা, হুম। আমি নিজেকে ওইরকম ভাবি যে আমি অ্যাটলিস্ট পারবো, হুম। নিজের স্ট্রং পয়েন্ট Confidence. কনফিডেন্স যেটা আমার। প্লাস হলো দেখেন একজন মহিলা, হুম। আমার মনে হয় মহিলার একটা স্ট্রং পয়েন্ট হলো আপনি কোনো জায়গায় যান, কিছু কথা বলেন, মহিলাদের কথা কিন্তু শোনে মানুষে। হুম। এখন কিন্তু লক্ষ্মীপুর যেটা, ওখানে আবেগ মানে গার্জিয়ান নেই। হুম। আপনি বলছেন এখন লক্ষ্মীপুরটা বহুত মানে প্রভাবশালী নেতা ইয়ে করছে, উনিও তো 5 বছর হয়েছে শুধু, হুম। 40 বছর তো আমাদের ছিল। Yes, দীনেশ প্রসাদ গোয়ালার, দীনেশ প্রসাদ গোয়ালা, রাজদীপ দাও ছিলেন, ওনার ছেলে। হ্যাঁ। তো 40 বছর যদি আমরা ওখানে মানে কংগ্রেস রাজত্ব। মানে ইয়ে করতে পারি, তো 5 বছর তো এমন একটা হয়নি। 40 বছর পরে উনি যদি এসে ওই সিটটা নিজে নিতে পারেন, তো আমি বলছি না, এখনো তো ক্যান্ডিডেট সিলেকশন হবে, আমাদের মধ্যে কেন পারা যাবে না, কংগ্রেস কেন রিটার্ন করতে পারবে না? সেই আত্মবিশ্বাস এই নিয়ে আপনি আত্মবিশ্বাস নিয়ে আমি নেমেছি, কারণ challenge এ। কেউ বলতে পারবে না নেক্সট কালকে কি হবে, আপনিও বলতে পারবেন না। তো ওখানে কি হবে আমি এখন থেকে কিরকম ভেবে যাবো যে ওই সিটটা আমরা হেরে যাবে, হেরে যাব? এটা বলা যায়। আমার তো ইচ্ছা যে আমি কংগ্রেসকে ওখানে জিতাতে পারি না। আর এখন যে আবেগ, অনেক মনের মধ্যে ভোটার্সরা বলতে পারছে না, কিন্তু ওদের অনেক আবেগ রয়ে গেছে, ভিতরে ভিতরে আছে, যেটা অ্যাটলিস্ট মহিলারা গেলে বুঝে। ওটা, আমি এই যে কয়েকদিন থেকে যাচ্ছি, হুম। আমি বুঝতে পারছি যে আমরা একটু ওদেরকে সাপোর্ট আর ওদেরকে ইয়ে দেখাই, যদি মনে হয় আমরা ওই জায়গাটাকে ফিরে আনতে পারবো। আচ্ছা, লক্ষ্মীপুর নিয়ে আরো একটা খবর যেটা শোনা যাচ্ছে, আমি বলছি না হলফ করে সেটা 100%, সেটা বিভ্রান্তকর খবর হতে পারে, যদিও সংবাদ মাধ্যমে আমরা বিভ্রান্তকর খবর ছড়াতে পারি না, কিন্তু যেটা নিয়ে চর্চা চলছে, আমি শব্দটা উচ্চারণ করছি চর্চা, যে কৌশিক রায় এবার চাইছেন একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়ে ভারতবর্ষের একটা ইতিহাস করতে। সে করতে অনেকেই বলছেন যে কংগ্রেসের যারা প্রার্থীরা দিয়েছেন শেষ মুহূর্তে তারা যে পাবেন টিকিট সারেন্ডার করে নেন। সেটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি ওই ক্ষেত্রে, হ্যাঁ, আমি আপনার কথা হ্যাঁ আমি ওইটাই বলছি, আমি ওই ক্ষেত্রে, আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমার পৃথিবীতে একদিকে সবকিছু থাকতে পারে, কিন্তু একদিকে আমার সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট মেরে কম্প্রোমাইজ করা কারোর সামনে, এর থেকে আপনি সুইসাইড করে নিন। মানে আত্মসমর্পণ শব্দটা আপনার ডায়েরিতে নেই? ডায়েরিতে নেই। আমার সেলফ রেসপেক্ট হারিয়ে আমি কিছু করব, ওই জিনিসটা আমি কখনো করতে পারবো না। মানে লড়াই আপনি করবেন লড়াই যদি দল করবো, টিকিট দিয়ে দেয়? কারণ এই জিনিস আমি যদি দুবেলা খাই, আমি শান্তিতে খাচ্ছি, আমি কেন অন্যর কাছে আত্মসমর্পণ করব? হ্যাঁ, ক্যারিয়ার আমি কেন ভয় করব কাউকে? আর এইরকম আমার তো শর্ট টার্ম গোল না যে আমি আজকে কম্প্রোমাইজ করে ঘরে বসে থাকবো। আমি লম্বা দৌড়ের ঘোড়া, আমি লং টার্ম মানে পলিটিক্স করতে চাই। মানে আপনি দল আপনাকে টিকিট দিলে কোনোভাবেই আপনি মাঠ ছাড়বেন? মাঠ ছাড়বো না। শক্ত মোকাবিলা হবে কি? যদি হাইকমান্ড আমাকে দেয় বিশ্বাস মানে ইয়ে করে, আমি কখনো মাঠ ছাড়বো না, এটা আমার এসিউরেন্স। আপনি অন রেকর্ডিং থাকবে আপনার, মাঠ ছাড়বেন? মাঠ ছাড়বো না। কিন্তু তারপরে যদি দেখা যায় লড়াইটা তো কঠিন, সেই লড়াইটা
মোকাবিলা করতে আপনি কতটুকু প্রস্তুত আছেন? আমি- কারণ দেখুন, তিনি একদিকে মন্ত্রী, ইলেকশনে অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড, সবাই জানে টাকা পয়সার বিশাল প্রয়োজন, বিশাল সেক্ষেত্রে প্রয়োজন। ওনার পক্ষে সম্ভব হবে। মন্ত্রী যেহেতু আর শাসক দল, তারপর তাদের দল বিজেপি একটা বড় সাংগঠনিক দল, আরো বিভিন্ন অনেক কিছু রয়েছে। তো এত সবের মধ্যে আর আজকের দিনে কংগ্রেসকে যদি দেখি সাংগঠনিক ক্ষেত্রে বেশ দুর্বলই রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুরে। যে লক্ষ্মীপুর একটা সময় বরাকবেলির সাংগঠনিক কংগ্রেসের সব থেকে শক্তিশালী। শক্তিশালী জায়গা ছিল, আজকে আমি বলবো সব থেকে দুর্বল জায়গায় পরিণত হয়েছে। এই যে একদিকে আপনার সংগঠনটা ঠিক এতটুকু মজবুত, আমি বলবো না সাংগঠনিক কিছু নেই, এতটুকু মজবুত নয়। তারপর যে আরো বিভিন্ন কারণ যখন সামনে আসবে, এই সমস্ত কিছু মোকাবিলা করতে কিভাবে প্রস্তুত রয়েছে? একটা জিনিস দেখেন, লক্ষ্মীপুর সংগঠন বলতে যে দুর্বল বলছেন, একটা যদি গার্জিয়ান চলে যায় হুম। যে কোনো জায়গায়, একটু ফ্যামিলিও যদি গার্জিয়ান চলে যায়, হুম 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 হুম। তো আপনার একটু মানে অ্যাডজাস্ট করতে একটু ওই জায়গায় সময় লাগে। সময় লাগে। তো এই টেনিয়রটা লক্ষ্মীপুরের মানুষরা ফেস করছিল, হুম। যে গার্জিয়ান চলে গেছে, তারপরে রাজদীপ দা হঠাৎ বিজেপি জাম্প করে দিলেন। তো ওই সময় কি হয়, একটা গার্জিয়ানলেস জায়গায় কংগ্রেস দলে যারাই ছিল ওরা সবাই মানে কি করবে কিনা ওরকম একটা সিনারিও ছিল। কিন্তু আমার মনে হয় এখন যে আমাদের ব্লক প্রেসিডেন্ট 3 জায়গারই আজকে রাজারবাজার ডিলিমিটেশনের পরে ঢুকেছে, লক্ষ্মীপুর আর আপনার বিন্নাখান্দি, যথেষ্ট ওরা চেষ্টা করে ব্লক প্রেসিডেন্টরা একটা মানে জায়গায় লক্ষ্মীপুরের মানে কনস্টিটিউয়েন্সিটাকে কিছুটা ফিরিয়ে এনেছেন। মানে আমার এখন আমি তো দেখছি ওখানে সংগঠন আছে আমাদের সাথে। সাংগঠনিক ক্ষেত্রে আপনি কতটুকু মজবুত, কি রকম মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা পারবো, কারণ অনেক কিছু হয়ে গেছে। আর এখন যদি আমরা সবাই মিলে আমাদের বলেন হাইকমান্ড থেকে নিয়ে আমরা সবাই মিলে যদি এখন মাঠেও নামি, আমরা ওই সিনারিওটা কভার করতে পারবো। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে কংগ্রেসের, লক্ষ্মীপুর কংগ্রেসের 2 চেনামুখ, আমি বলবো শক্তিশালীর কথা বলা ঠিক নয়, চেনামুখ, থৈবা সিং এবং মুকেশ পান্ডে কিন্তু বিজেপিতে জয়েন করেছিলেন। তারা একটা নেতৃত্ব দিয়েছিলেন একটা সময়, মুকেশ পান্ডে বিধায়ক প্রার্থী হয়েছিলেন, 21 হয়েছিলেন। তো ওটাও আপনি ওরা দুজন চলে গেলেন, তারপরে কিভাবে বলেন যে সংগঠন এখনো? দেখেন, উনি যে সময় লড়াইও করছিলেন, আমার মনে হয় না ফুল দিয়ে মানে উনি করেছেন, নালে তো উনি বিজেপি যেতে পারতেন না যদি ঠিকঠিকের কংগ্রেসই হতেন। সেই সময় গোড়ায় গলত এরকমই কিছু ছিল বোধহয়, আমার যা মনে হচ্ছে। আর এটাই বলছি যে কংগ্রেস প্রার্থী যাকে হাইকমান্ড দেবে, আমাদের ওরকম ফিল্ডে মাঠে লাস্ট অবধি থাকতে হবে। মাঠ ছাড়লে আপনি যেটা বলছেন হতে পারে। আবারও একটি বিরতি নিতে হচ্ছে, আরো অনেক কথা রয়েছে, ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করি আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। দিদি, আমরা যে আলোচনাটায় ছিলাম যে এই শক্ত লড়াইয়ের মধ্যে নানা প্রত্যাহ্বান, অর্থাৎ নানা চ্যালেঞ্জ আপনার সামনে আসবে যদি দল আপনাকে টিকিট দেয়, আপনি যদি প্রার্থী হন, নানা ধরনের প্রত্যাহ্বানের মুখোমুখি হতে হবে। তার মধ্যে দেখা যাচ্ছে যে সাংগঠনিক ক্ষেত্রে আগে যেভাবে কংগ্রেস যতটুকু শক্তি ছিল ততটুকু এখন নয়, কমে গেছে। 2-1 আবার বিজেপিতেও জাপ দিয়ে দিয়েছেন, এমনকি গোয়ালা পরিবারের উত্তরাধিকারীও এখন বিজেপির লিগেসি বহন করছেন। অর্থাৎ দেখা গেছে যারা কংগ্রেসকে একটা সময় নেতৃত্ব দিয়েছিল আফটার দীনেশ প্রসাদ গোয়ালা, তারাও কিন্তু আজ কংগ্রেসে নেই।
সেই ক্ষেত্রে আপনার এই যে যে সংকল্প নিয়ে যেটা বা যে চিন্তা ভাবনা নিয়ে আপনি লক্ষ্মীপুরের মাঠে নেমেছেন, সেটা আপনি কতটুকু সম্ভব হবে আপনার পক্ষে? আমাকে যদি বলেন, আমি তো 100% হুম। নিজেকে রেডি করে রেখেছি হুম। যে যেরকম হবে আমি অ্যাটলিস্ট নেতৃত্ব দিয়ে যাব। আজকে যেরকম বুথ লেভেলে মানুষের সাথে কানেক্ট করতে হয়, হুম হুম। আমি কিন্তু বেশিরভাগ বুথ লেভেল ওয়ার্ক করি। আমি মানে- দেখেছি আপনি অনেক ঘরে ঘরে যাচ্ছেন। আমি ঘরে ঘরে যাই। হ্যাঁ, এটা আপনার সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া আমরা দেখি, ফলো করেছি। তো ঘরে ঘরে গেলে কি হয়, আপনি নোট করতে পারবেন ওদের কি প্রবলেম। হুম যেমন আমি অনেক ঘরে গেছি, জলের কল আছে, জল নেই, হুম ট্যাপ আছে, জল নেই, অনেক পরিবারে অরুণোদয় নেই, হুম। অনেক জায়গায় রাশনের থেকে নাম কাটা পড়লো নামগুলো। হুম। তো অনেক কিছু, যে জায়গায় আপনার বিজেপি শাসক দল, বিজেপির মন্ত্রী আছে, ওই জায়গায় এরকম মানুষরা ডেপ্রাইভ কেন? মানে এইটাই আপনার মূল হাতিয়ার হাতিয়ার। করবেন। আর সেই হাতিয়ার নিয়ে আজকে যদি আমার দল, আমি যে জায়গায় আছি ওখানে তো ঘরে ঘরে সবাই পেতে হয়। শুধু আমি বলছি না মুসলিমরা ডেপ্রাইভ, আমি যাদের ঘরে এঁটেছি ওরা হিন্দু। হিন্দুরাও ডিপ্রেস। হ্যাঁ, তার মানে এই একটা বড় মুদ্রা আপনার কাছে আমার রয়েছে, কাছে, আমি একটা বড় যেহেতু হাতিয়ার। আমি ঘরে ঘরে হেঁটেছি, মেবি আমি ঘরে ঘরে যাওয়ার জন্যই খবরটা আমি পেয়েছেন। খবরটা কারণ নিজে দেখেছি। আরেকটা জায়গায় গেছি, একজন একদম হ্যান্ডিক্যাপ, হুম। ফ্যামিলি চালানোর মতো নেই। আমি চিন্তা করেছি ওনাকে আমি হয়তো হুইল চেয়ার নালে কিছু একটা হুম। দেবো। হুম। হ্যাঁ, তো এরকম করে 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 অনেক জায়গায় আমি ওই জলের প্রবলেমটা বেশি দেখলাম আজকে। কিন্তু দিদি আপনি বলছেন যে আর জল আমরা দেখেছি যে জল যেখান থেকে খায়, মানে একদম নোংরা জায়গায় জল, ওইগুলো ফিটকিরি দিয়ে ঘরে নিয়ে ওরা খাওয়া জল মানে ইয়ে করে। কিন্তু আমরা প্যাথেটিক কন্ডিশন মানুষ। কিন্তু আমরা গত 5 বছরে দেখেছি মুখ্যমন্ত্রী অনেকবার লক্ষ্মীপুরে গিয়েছেন, যেখানে তারপর তিনি মন্ত্রিত্ব পেয়েছেন, কৌশিক বাবু। প্রচুর স্কিম এসেছে, প্রচুর টাকা আসছে উন্নয়নের জন্য, রাস্তাঘাট হচ্ছে। যদিও তারা দাবি করছেন যে এখন শিলচর থেকে লক্ষ্মীপুর যেতে 35 মিনিটস লাগে। হ্যাঁ, রাস্তাঘাট এটা তো এবং বিভিন্ন কাজ হচ্ছে। তারপর আপনারা বলছেন উন্নয়ন নিয়ে আবার প্রশ্ন তুলছেন। আমি যদি এখন কারোর কথাই বলতাম তাহলে তো মেবি আমি রং হতাম। আমি নিজে গিয়ে নিজের চোখে দেখলাম। এখানে তো আমি নিজে দেখেছি যখন, এটা তো আমার বিশ্বাস তো করতেই হবে, যেহেতু আমি চোখে দেখে নিয়েছেন। সেটা তো কারণ আমাদেরকে জলও দেখানো হলো, এত নোংরা জল। তার মানে যা বলা হয় তা নেই, ভিতরে আসলে নেই। মানে পুরনো ঘরকে বাইরে থেকে রং করা হয়, খালি রং করাই হচ্ছে, ভিতরটা খোকলাই থাকলো। ওইখানের আমরা লক্ষ্মীপুরের রাজনৈতিক পরিবেশটা কিরকম দেখছি? রাজনৈতিক দুইটা থাকে, একটা হিংসার রাজনীতি আর একটা বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ বা একটা ভালো জায়গার একটা রাজনীতি থাকে। সেখানে কোন রাজনীতি? আমি যেটা ফেস করেছি বন্ধুত্বের রাজনীতি। কারণ আমি যেখানে গেছি আমাকে ভালো ওয়েলকাম দিচ্ছে। আমি ভাবিনি যে এরকম আমি ওয়েলকাম পাবো। যেখানে যাচ্ছি আমাকে অ্যাটলিস্ট 100% ওরা মানে গ্রহণযোগ্যতা মানে মেনে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো সবাই এখানেই বলছেন যে দিদি কখনো মেয়েরা আসেনি, মানে মেয়েরা মানে ইয়ে করেনি, কখনো দাবি করেনি। আপনি একজন মেয়ে, আপনি যদি পান তাহলে তো আপনি যদি টিকিটটা নিতে পারেন তো আমাদের জন্য সৌভাগ্য। কারণ মেয়েরা মানে মেয়ে থাকলে আমাদেরও ভালো। অনেক মহিলারাও বলছেন, ইভেন পুরুষরাও বলছেন। তো এইগুলো শুনে আমার নিজের একটু মনোবলটা আরো একটু বেড়ে গেছে। আর প্লাস যেখানেই যাচ্ছি আমার যেটা ফ্যামিলি, শ্বশুর বাড়ি, আমার জামাইকেও চিনছেন, আমার শ্বশুরকেও। তো ওই হিসাবে ওই বড়বইয়া ফ্যামিলি বলে আরো একটু সম্পর্কটা আরো একটু মানে ঘনিষ্ঠ হচ্ছে। এটা তো আপনার দিক দেখলেন। বিজেপি রাজনীতিটা কি দেখছেন? বিজেপি কি ধরনের রাজনীতি করছে সেখানে? উন্নয়নের রাজনীতি না অন্য কিছু? বিজেপি আপনি দেখেন এখন ওরা শাসক দল, তো ওরা তো বাই হুক অর বাই ক্রুক চেষ্টা করবে, বাহুবলী রাজনীতি বলতে পারেন। কারণ আমরা দেখেছিলাম আমরা বাংলাদেশে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছিল সেখানে কিছু উগ্র সংগঠন। আর সেই ভারতবর্ষের মধ্যে লক্ষ্মীপুরে দেখেছি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর মূর্তিটা ভাঙা হয়েছে। সেই ব্যাপারটাকে আপনি কি রকম দেখছেন, এইরকম কি বলবেন? এইরকম নোংরা কাজ মানে কোনো মানুষ করতে পারবে না আমার মনে হয়। কারণ পণ্ডিত জওয়াহরলাল নেহরুজি শুধু প্রথম প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। উনি কিন্তু কোনো দলের না। যখন প্রধানমন্ত্রী যে কোনো কেউ হয়ে যায় দল থাকে না, সর্বভারতীয় আমাদের প্রধান নেতা। উনার সাথে যে আজকে এরকম হলো, আজকে শাসক দল কিছু বলেনি, কিন্তু একটা স্টেটমেন্টও দেয়নি। হ্যাঁ, আমরা কৌশিক রায়কে জিজ্ঞেস করেছিলাম প্রতিক্রিয়া নেওয়ার জন্য, তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি, বা আপনারা হয়তো মিডিয়াতে পেয়েছেন কিনা। আরো দুঃখের ব্যাপার হলো, যে জায়গায় এই মূর্তিটা স্থাপন করেছিলেন আপনার দীনেশ প্রসাদ গোয়ালাজি, সন্তোষ মোহন জিও ছিলেন, উনি তখন মন্ত্রী ছিলেন সন্তোষ মোহন দেব। আজকে দেখেন, এটা তো ন্যাশনাল হেরিটেজ। যেহেতু দীনেশ প্রসাদ গোয়ালাজি এটা যখন স্থাপন করলেন, উনার ছেলে তো একটু স্টেটমেন্টটা দিতে পারতেন, রাজদীপ গোয়ালা। উনি তো কিছু দিলেন না। এটাই মানে আশ্চর্য যে মানে ভয় না চাপে দিলেন না, এটা বুঝতে পারছি না। যেহেতু উনার বাবা গড়ে গেছেন ওটাকে, উনি তো কিছু বলতেছিলেন। আর আজকে দেখেন, ভালো করে আপনারা হয়তো সিসিটিভি ফুটেজ দেখেছি আমরা, একটা জেসিবি নিয়ে একদম পুরো প্ল্যান। ইভেন আমি আওয়াজও শুনেছি যে একটা টাইমে বলা হয়েছে, ওইখানে সাউন্ডের মধ্যে শোনা গেছে স্পষ্ট যে এখন ভাঙার টাইম হয়ে গেছে। তার মানে এটা যারা ভাঙতে এসেছে একবারে প্ল্যান করে এসেছে, এটা মানে ওই টাইমেটাই আমরা ভাঙবো। আচ্ছা, তারপরে পুলিশ প্রশাসন তো জেসিবি জব্দ করলো, এখন তো আর কোনো কথা নেই। আজকে জেসিবির মালিক থাকুক, ড্রাইভার থাকুক, কাউকে ধরে তো আপনি পাবেন। আজকে বোধহয় শুনলাম 2 জন হয়তো অ্যারেস্ট হয়েছেন বলে, কিন্তু কতটুক ওরা সত্যি ওখানে ছিলেন না ওটা আমরা দেখেছি। এটার পর কংগ্রেস বিভিন্ন আন্দোলন করছে, লক্ষ্মীপুরে আন্দোলন হয়েছে, শিলচরেও আন্দোলন হয়েছে। আপনাদের কি দাবিটা করতে চাই, মানে আপনার ওটা ভাঙ্গার পরে কি হয়েছে, আপনার নেক্সট ডে ওটাকে পুলিশ প্রশাসন নিয়ে, দলবল নিয়ে ওই ভাঙ্গা মূর্তিটাকে স্থাপন করা হয়ে গেল, একদম সিমেন্টিং দিয়ে কালার করে। আরে বাবা, একটা মূর্তি যখন ভাঙ্গা হয়ে গেছে, এটা ন্যাশনাল হেরিটেজ, পুনর্নির্মাণ হোক, আমাদের এটাই দাবি। কালপ্রিটরা ধরা পড়বে আর পুনর্নির্মাণ, একদম সহসম্মানে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মূর্তিটা ওখানে স্থাপন, আমাদের এইটাই ডিমান্ড, আমাদের কংগ্রেস বলেন। আর এটা শুধু তো আমাদের না, এটা তো পুরো দেশে। তো এখানে শাসক দল একটা স্টেটমেন্ট দিল না, মানে এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। আজকে উনি যদি একটু প্রেসার দিতেন পুলিশকে, কালপ্রিটরা বেরিয়ে যেত। এই জায়গায় ওরা নীরব কেন? তাহলে পিছনে কিছু রহস্য থাকতে পারে। আজকে যদি থাকতো না, ওরা স্টেটমেন্টও দিত বোধহয়। আজকের দিনে লক্ষ্মীপুরের সামগ্রিক পরিবেশটা কিরকম, যে এটা শান্তিপূর্ণ পরিবেশ আছে না একটু অন্য ধরনের আছে? আপনি তো ঘুরছেন। আমি যতটুকু দেখেছি শান্তিপূর্ণ পরিবেশ, কোনো উগ্র ভাব নেই ওখানে, এটা শান্তিপূর্ণ সমাবেশে আছে ওরা। আচ্ছা দিদি, এবার যে বিষয়টা যেটা আপনারা আন্দোলন করেছিলেন একটা সময়, ডিলিমিটেশন, তারপরে এলো এসআর। এই ডিলিমিটেশনের ফলে আমরা যদি লক্ষ্মীপুর বিধানসভাটাকে ভালো করে দেখি, সেখানে একটা যে মুসলিম যে একটা ভোট ছিল, সেটাকে ঠেলে সুনাইতে দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা এইভাবেই প্রত্যেকটা সিট যেভাবে বানানো হয়েছে, লক্ষ্মীপুরে যে আফটার ডিলিমিটেশন, যে লক্ষ্মীপুরের যে বর্তমান যে সমীকরণ, ভোটের সমীকরণ, সেক্ষেত্রে আপনি কতটুকু সুবিধাজনক অবস্থায় আছেন? যদি আপনি শুধু ভাবেন মাইনরিটি হিসাবে, এটাও দেখতে হবে, কংগ্রেসের ভোট মাইনরিটির একটা ভোট আছে, মাইনরিটি ভোট আছে, ওখানে একটা প্রভাব থাকবে। আশা করি আপনি যদি টি গার্ডেন করেন,
এখন যে স্টেটে আছে আপনার টি গার্ডেনের ওয়ার্কার্সরা কোনো ইয়ে নেই, ওইগুলো যদি আমরা ধরতে পারি একটা ভোট আসতে পারে। কিন্তু সেখানে তো যে আপনার বিরুদ্ধে প্রতিনিধি, উনি তো নিজেই একজন হিন্দিভাষী, তার ঘরের ভোট টানার কিভাবে একটা চেষ্টা থাকবে? এইটা তো আপনি দেখেন টি গার্ডেনে যেগুলো আমরা এজেন্ডা নিয়ে আসবো, আমাদের যেটা ইলেকশনের আগে ইয়ে থাকবে, অ্যাটলিস্ট টি গার্ডেন নিয়েও আমরা চিন্তা করব, কারণ টি গার্ডেন ছেড়ে তো আপনার বরাকভ্যালিতে সব জায়গায় টি গার্ডেন আছে। আর অনেক জায়গায় এখন যেমন টি গার্ডেনের উপরে মেইন বেসটা, লক্ষ্মীপুরে বেশি আপনি টি গার্ডেন ভোট বেশি, তো ওইগুলো আমাদের ধরতে হবে। যতই থাকুক একটু কিছু ফ্যামিলিতে একটু কিছু থাকে, কারণ 5 বছর তো ওরাও দেখে নিয়েছে কি পেয়েছে কি না। মেইন যেটা মুদ্দা, ওরা যেটা ওয়েজ, ডেইলি ওয়েজ ওরা পাচ্ছে না কি মানে সমানভাবে, না, এটা একটা মুদ্দা থাকবে। মানে অর্থাৎ আপনারা এই আমরা অনেক প্ল্যানিং করে এবার টি গার্ডেনকে আমরা ধরেছি, অনেক জায়গায় টি গার্ডেন বেসড আছে, লক্ষ্মীপুর ধরুন। আর এমন ভাবে ডিলিমিটেশনটা করা হয়েছে কি আপনি দেখেন সব জায়গায় থেকে মুসলিমদের ভোটটা কেটে নিয়ে এক জায়গায় মানে ইয়ে করা হয়েছে, ওইখানে সব মুসলিমরা গিয়ে লড়াই করে। আজকে যেমন 7টা সমষ্টির মধ্যে একটা জায়গায় মাইনরিটিকে কনজিউম করা হয়ে গেছে, ওখানে ধরুন 90-95% বোধহয় মুসলিম ভোট শোনাই। এমন ভাবে প্ল্যানিং করা হয়েছে যে মেজরিটিরা নিয়ে বাকি 6টাতে, কারণ বিজেপি ভাবে যে হিন্দু ভোট নিয়ে ওরা এগিয়ে যাবে, তাই মাইনরিটি সব সিটকে মানে কাছাড় ছেড়ে আপনি বাকি জায়গায় অনেক জায়গায় দেখেন মাইনরিটি সিটকেই খালি টার্গেট করা হয়েছে। আজকে হাইলাকান্দি 3টা সিটের মধ্যে 2টা করা হয়েছে, করিমগঞ্জে 5টা সিটের মধ্যে 4টা করা হয়েছে। ইভেন আপনার বরপেটায়ও অনেক ডিলিমিটেশনের পরে 3টা কনস্টিটিউয়েন্সি একটা জায়গায় এসে 3 মানে এমএলএ মাইনরিটি এক জায়গায় এসে ফাইট করতে হবে। এখন সব মাইনরিটিকে টার্গেট করে এক জায়গায়। সো এই প্ল্যানিং এ যে বিজেপি শাসক দলে থাকবে, এই প্ল্যান করে কতদিন চলবে? হিন্দু মুসলিম রাজনীতি করে কতদিন থাকবে? এটা মানুষ বুঝে নিবে, এখন বুঝেই নিচ্ছে। আপনি নিজে দেখেন, আপনি এখন যে সিনারিও 14 বছর থেকে হিন্দু মুসলিম, কত মানুষ শুনবে হিন্দু মুসলিম। আজকে আমাদের ছেলেমেয়ের পড়াশোনা, এডুকেশন, ডেভেলপমেন্ট, এইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। হিন্দু মুসলিম রাজনীতি করে তো আমাদের কোনো ফায়দা হবে না। সময় প্রায় শেষ হওয়ার পথে, এবার শেষ একটা বিষয় যাচ্ছি। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ একজন ইয়ং, তাছাড়া ভারতবর্ষের বিরোধী দলের উপদলপতি, তিনি আবার পাকিস্তানি এজেন্ট, আইএসআই এজেন্ট। আমার কথা নয়, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গৃহ বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বলেছেন। তাহলে এই ইস্যুটা বা এই বিষয়টা যে চলছে এখন চর্চা, যে গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট, আইএসআই এজেন্ট, আপনারা উনার নেতৃত্বে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন কংগ্রেস যাবে? আজকে আমাদের প্রেসিডেন্ট গৌরব গগৈজি আসার পর থেকে যেরকম আপনার আপার আসামে উনি কাজ করে যাচ্ছেন, প্লাস সমগ্র আমাদের আসামে উনার যে ফ্লো, আমরা সবাই কিন্তু উনাকে নিয়ে ইন্সপায়ার। আমাদের উনি আসার পরে আমাদের একটা বিশ্বাস আছে যে এবার আমরা 2026-এ অ্যাটলিস্ট কংগ্রেস গভর্নমেন্ট আসবে। আর যেহেতু উনার মধ্যে ওই দক্ষতা আছে বলে আজকে সিএম ওনাকে পাকিস্তানি এজেন্ট কি এজেন্ট, উনি তো কত ডেট দিলেন, একদিনও প্রমাণ করতে পারলেন যে উনি পাকিস্তানের সাথে লিঙ্ক আছে। আজকে কত বড় সিরিয়াস ইস্যু, একজন, হ্যাঁ, আজকে ডিফেন্স, আজকে সিকিউরিটি, ইন্টেলিজেন্স, এইগুলো সবাই আছে। এত সেনসিটিভ ইস্যুকে এত মানে উনি ক্যাজুয়ালি কিরকম বলতে পারছেন, তাও একজন সিএম হয়ে। উনি তো কত ডেট দিলেন, 10 সেপ্টেম্বর, তারপরে 8 ফেব্রুয়ারি, না 14 ডিসেম্বর, আবার এই 8 ফেব্রুয়ারি বললেন। তো সব কোথায় গেল না? আমরা তো অপেক্ষা করছি, উনি দিচ্ছেন না কেন? কারণ উনারই মানে উনিও সিএম ভাবছেন যে গৌরবদা থাকলে
উনার ইমেজটাকে নষ্ট করা, আর কিছু না। কারণ গৌরবদা কখনো পাকিস্তানের লিঙ্কে থাকবেনই না এই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এটা জাস্ট একটা বিভ্রান্ত আমাদের মানুষকে একটা মানে দেখানো যে দেখো এটা কি কোনো প্রভাব পড়বে না? এইটা প্রভাব পড়বে না। মানুষ আজকালকে অনেক জাগৃত। আমার যতটুকু মনে হয় আপার আসামে ভালো রেজাল্ট করবে, আমাদের বরাক ভ্যালিতেও ভালো রেজাল্ট করবে, মিডিল আসাম, লোয়ার আসাম, আমরা সব জায়গায় ভালো রেজাল্ট করব। এই জিনিস নিয়ে কোনো প্রভাব পড়বে না। আর গৌরব গগৈ যে আসার পর থেকে আমাদের সবার মধ্যে একটা মনোবল, আমাদের একটা মানে বেড়ে গেছে যে আমরা যেখানেই পারবো উনার আমরা রাজনীতি মানে এবারের ইলেকশনটা আমরা ঘুরে মানে আমাদের কংগ্রেস দল আসতে পারে। কিন্তু একটা শোনা যায় যে গৌরব গগৈ একেবারে সাধারণ তৃণমূল স্তরের যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে বিশেষ মানে যোগাযোগ বা তাদের কাছে তিনি খুব কম যান। এইটা আপনি কি বলবো, আমার তো মনে হয় না, আমি দেখিনি। কারণ উনি যখনই আসেন তৃণমূল স্তরের মানুষের সাথে দেখা করে। আপনারা বলছেন যে একেবারে গ্রাসরুট থেকে গ্রাসরুট থেকে কেন, ওনার ঘরে যান, ওরা গিয়ে দেখা করতে পারে। যেখানে উনি সে বরাক ভ্যালিতে আসলে ওনার সাথে দেখা করতে পারেন। কোন জায়গায় দেখা করেন না আমি ওটা খুঁজে পাইনি এখনো। মানে আপনাদের গৌরব গগৈ সভাপতি হওয়ার পর একটা বাড়তি অক্সিজেন পেয়েছেন, কথাটা যে সাংগঠনিক ক্ষেত্রে অনেক সাংগঠনিক ক্ষেত্রটা কি এখন কি রকম, কি অবস্থায় রয়েছে গৌরব গগৈ আসার পর? অনেক ভালো। আমার তো মনে হয় এবার আমরা আপনি প্রদেশে থাকেন, হ্যাঁ, প্রদেশের একটা নেতৃত্ব রয়েছেন, সুতরাং গৌরব গগৈ একটা কম হোক বেশি হোক, কারণ আপনাদের লিয়াসনটা থাকবে। সেই ক্ষেত্রে আপনি কি দেখছেন যে সাংগঠনিক ক্ষমতাটা কি রকম হচ্ছে? সাংগঠনিক অনেক শক্তিশালী আছে গৌরবদা আসার পরে। প্লাস এইবার যেরকম নীতি নিয়েছেন আমাদের এআইসিসি থেকেও, স্ক্রিনিং কমিটি, মানে আগে যেরকম এমনি ক্যান্ডিডেট কেউ হোক, অন্যরকম যেই ক্যান্ডিডেট হোক হয়তো টিকিট পেয়ে যেতেন, স্বজন পোষণে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এইবার এই জিনিসটা সিস্টেমটা নেই, একবারে সিস্টেম একদম নেই। কারণ থ্রো এনজিও, অনেক এনজিও কাজ করছে, সার্ভে করছে, একদম ফিল্ড রিপোর্ট থেকে কিন্তু ওরা খবর পাচ্ছে কোন ক্যান্ডিডেট কতটুকু কাজ করছে, কি কোন ক্যান্ডিডেটের কিরকম, মানে সবকিছু ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডও এই ফিল্ড থেকে ওরা পেয়ে যাচ্ছে। এইদিকে এই ক্ষেত্রেতে আমি বলবো যে এইগুলো গৌরব গগৈজি আসার পরে, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি স্ক্রিনিং কমিটির আমাদের তারপরে আপনি সিনিয়র অবজারভার আপনার ডিকে শিবকুমার জি, ডেপুটি সিএম কর্ণাটকার, তারপরে এক্স সিএম আপনার বাগেলজি, তো সবাই যখন আমাদের সাথে আছে, আমার মনে হয় এবার আমরা একটা প্রভাব ফেলতে পারবো। আর আমার মনে হয়, আশা করি এটলিস্ট এইবার আমাদের যেই মানে কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেট অনেক ভালো করে রেজাল্ট করবে, ফাইট দিতে পারবে। আপনি ভূপেন বোরার নেতৃত্ব কাজ করেছেন, ভূপেন বোরা কিন্তু আজকে নেই, সেটা কি কংগ্রেসের কোনো ক্ষতি হবে মনে করেন আপনি? আমার মনে হয় না। একদিকে ভালো আছে উনি চলে গেছেন ইলেকশনের আগে। কেন? মানে উনি যতটুকু আমি মানে দেখলাম যে উনি সবসময় আপনি দেখেন পঞ্চায়েত ইলেকশনও আমাদের এত ফ্রুটফুল হয়নি, যেখানে একটা সম্ভাবনা ছিল এটলিস্ট আমরা কংগ্রেস অনেক ভালো মানে করতে পারতাম। তারপরে উনি সবসময় শোনা যেত যে উনি আমাদের যে কোনো মিটিং হয়তো খবর দিতে পারতেন। তো যার যেখানে পছন্দ চলে গেছেন, আমাদের মনে হয় না ওনার জন্য আমাদের কংগ্রেসে ক্ষতি হবে। আমাদের জন্যই ভালোই হয়েছে যে সময় থাকতে আমরা জায়গায় আছি, জোরে চলে এসেছি। আর এটলিস্ট এতটুকু আশা করবো গৌরবজি আমাদেরকে এই নেতৃত্ব দিচ্ছেন যে আমরা এটলিস্ট এবার ভালো রেজাল্ট করব 2026 ইলেকশনে। আমার শেষ প্রশ্ন, সবাই জানে কংগ্রেসে মারাত্মক একটা লবিবাজি, ল্যাং মারামারি, এইগুলা শব্দ কংগ্রেসের রাজনীতিতে আজ নয়, অনেক আগে থেকে বহন করে আসছে। লবিবাজি, এই একটা লবি, এই একটা লবি, বিভিন্ন ধরনের। আপনি আপাতত কি কোনো লবির জালে আছেন, না লবির জালের বাইরে আছেন? আমি লবির জালের বাইরে। আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আমি লবি আমার মনে হয় না, আমি এরকম লবি মানে বুঝতেই পারিনি, লবি আছে ফিল করিনি।
আমি যে সিটি আছেন, আমি আমার প্রেসিডেন্ট মীরা ম্যাম আছেন, হুম। গৌরবজি আছেন, ওরা যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি ফলো করছি। আমি ওদের নীতি নিয়ে চলবো। মানে আপনি লবির মধ্যে আমি মনে হয় না আমি এইরকম লবির জালে আপনি ফাঁসেননি। এটা একটা ভালো লক্ষণ। যাই হোক, আমরা নবীনা সুলতানা মজুমদারের কাছ থেকে অনেক কিছু শুনেছি এবং বিভিন্ন কথা, এবং তিনি একটা কথা স্পষ্ট দিয়েছেন এবং বলেছেন যে এটা রেকর্ড করে রাখার জন্য। আর আমার অনুষ্ঠান যেহেতু রেকর্ডেড থাকবে, সে রেকর্ড থাকবে। তিনি বলেছেন যে দল যদি তাকে প্রার্থী দেয়, লক্ষ্মীপুরে তিনি কখনো মাঠ ছাড়বেন না। তার কারণ তিনি যে পরিবার থেকে তার আশা, সেখানে তাদের ডায়েরি বা তাদের ডিকশনারিতে আত্মসমর্পণের কোনো শব্দ নেই। সুতরাং যে কথাটা উঠেছে যে লক্ষ্মীপুরে হয়তো কৌশিক রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যেতে পারেন, কারণ আমরা পঞ্চায়েতে দেখেছি দুটো জেলা পরিষদ আসন, সেই ক্ষেত্রে তিনি একেবারেই দৃঢ় মনোভাব নিয়ে রয়েছেন যে দল যদি তাকে প্রার্থী দেয়, মাঠ ছাড়ার কোনো প্রশ্ন নয়, বরং শক্ত হাতে বিরোধীকে পরাস্ত করার কাজ তিনি করবেন। দিদি, আপনাকে অনেক সময় দিয়েছেন, কারণ এই মুহূর্তে আপনার পবিত্র রমজান মাস চলছে, দিনভর উপবাস থাকেন, তার মধ্যেও কাজ করেন, এবং আপনি যে এসেছেন ইফতার করে আমার এখানে, একদিকে আপনাকে রমজানের শুভেচ্ছাও জানালাম, ধন্যবাদ। আর আজকে এসেছেন যে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গোটা ঈশান বাংলার পরিবারের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি, আবার দেখা হবে আগামীকাল বিকেলে। তবে যাবার আগে আবারও বলছি, সঠিক খবর যদি আপনারা জানতে চান এবং সঠিক ব্রেকিং যদি আপনারা খবর নিতে চান, তাহলে ঈশান বাংলা চ্যানেল, ঈশান বাংলার ইউটিউব, ঈশান বাংলা ফেসবুক পেজে আপনারা লক্ষ্য রাখবেন। তাহলে অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।